যেভাবে আমি এখানে দেখালাম যে ওর ফেসে যতটা ডিপ পোর ছিল সেই ডিপ পোরগুলো কিন্তু ভিজিবিলিটি কমে গেছে আফটার মেকআপ। তুমি যদি ক্লোজ করে না দেখো তুমি কিন্তু বুঝতেই পারবে না যে ওর ফেসে কোনো ডিপ পোর আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম মেকআপ আর্টিস্ট সোমা ভট্টাচার্য। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার শর্টস ভিডিওতে এত 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 ভালোবাসা দিচ্ছ যে আমি ভাবলাম তোমাদের জন্য কিছু নতুন ভিডিও আনি যেগুলো ফুল ভিডিও হবে এবং টিউটোরিয়াল ভিডিও হবে। তো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও গাইজ ফর ইউ অল। তো এই চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকেই মেকআপ শেখাবো যারা মেকআপ শিখতে যেতে পারে না, ঘরে বসে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল দুটো কাজের জন্যই মেকআপ শিখতে যায়। তো তাদের জন্যই আমি এই চ্যানেলটার ভিডিও করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো, আমাকে তো ঝটপট করে আমাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং তোমরা সেখান থেকে কিছু শিখতে পারো। তো চলো লেটস স্টার্ট আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রবলেমেটিক স্কিনে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ। সো আমরা আগে জানবো যে এই প্রবলেমেটিক স্কিনে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করতে গেলে আমাদের কি কি প্রোডাক্ট লাগবে। তো সেটা আগে আমরা দেখে নিই, তারপরে আমরা মেকআপে চলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্কিনে কতটা প্রবলেম আছে। তোমাদেরকে আমি সুবিধার জন্য অনেকটা জুম করে দেখাচ্ছি যে স্কিনে কতটা প্রবলেম ছিল। তো এই ক্ষেত্রে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে স্কিন কিন্তু ভালোভাবে প্রিপারেশন করাটা দরকার, মানে স্কিনটাকে ক্লিন করাতে হবে ভালো করে, না হলে যে পিম্পলগুলো আছে সেইগুলো থেকে কিন্তু মেকআপ ক্র্যাক হতে শুরু করবে। তো আমি এখানে ইউজ করেছি পিএসসির একটা স্ক্রাবার, এটার নাম হলো লেমন স্কোয়াশ। তো এইটা দিয়ে ভালো করে পুরো ফেসটাতে ভালো করে স্ক্র্যাব করে নিতে হবে। স্ক্র্যাব করে নিয়ে তারপরে একটা ওয়েট টিস্যু দিয়ে সেটাকে ভালো করে ক্লিন করতে হবে। যখন তোমরা এটা দিয়ে স্ক্র্যাব করবে তখন দেখতে পাবে যে স্কিন থেকে না যেটা ডাল পোর্শন আছে, যেগুলো স্কিনের এক্সট্রা যে ফ্যাক্টরগুলো থাকে সেইগুলো কিন্তু সমস্ত উঠে আসবে। তো সেটাকে ভালো করে ক্লিন করতে হবে ওয়েট টিস্যু দিয়ে। তারপরে আমি ওয়াটার স্প্রে করেছি। এই ওয়াটার স্প্রেটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, বিকজ জল আমাদের ফেসকে মানে আমাদের স্কিনকে হাইড্রেট দেয়। তো এই মেকআপটার জন্য ফেস হাইড্রেট থাকাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর যাদের তো ড্রাই স্কিন তাদের জন্য তো ভীষণ রকমভাবেই ইম্পর্টেন্ট। তো আমি এখানে ওয়াটার স্প্রে করে নিয়েছিলাম এবং কটন ক্লথ দিয়ে ওটাকে ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে আমি একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেটা তোমরা দেখলে যে এটা কিউটি বিউটির একটা ময়েশ্চারাইজার। ওয়াটার বেস ময়েশ্চারাইজার কেন, এখন তো সামার সিজন চলছে সেই জন্যই আমি ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করেছি। এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু সেটাকে ভালো করে ড্রাই হতে দিতে হবে। ময়েশ্চারাইজার দিয়ে সেটাকে ড্রাই করানোর পর আমি এটা একটা ম্যাজিক ড্রপ, এটা ম্যাকাজমিয়ার ম্যাজিক ড্রপ। এই ড্রপটা কিন্তু প্রত্যেকটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এর অল্টারনেট হিসাবে তোমরা গ্রিপ প্রাইমার বা যে কোনো ম্যাজিক অয়েল, বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নাম দিয়ে বের করেছে, কিন্তু এটা আলটিমেটলি একটা ম্যাজিক ড্রপ। এটা ইউজ করতেই হবে যে কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করার জন্য। আর এবার আমি ইউজ করেছি এই যে অ্যাপ্লেজার প্যালেটটা দেখতে পাচ্ছ, এই প্যালেটের সমস্ত শেড থাকে, মানে তুমি ফেসের কারেক্টার, কনসিলার, ফাউন্ডেশন, কন্ট্যুর, ব্লাশ, ইচ অ্যান্ড এভরিথিং এই একটা প্যালেট থেকেই হয়ে যাবে। আর এটা খুব মানে বাজেট ফ্রেন্ডলিও বলতে পারো। তো হয় না অনেক সময় আমরা অনেক রকমের ফাউন্ডেশন কিনতে হয়, কনসিলার কিনতে হয়, ব্লাশার কিনতে হয় আলাদা আলাদা করে। তো এই একটা প্যালেট যদি তুমি কিনে নাও তাহলে তোমার সামারে মেকআপের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না। আর সামারের ক্ষেত্রে এই প্যালেটটা ভীষণই ভালো, কেন কি এর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অনেকটা ড্রাই। তো সামারের জন্য না সবসময় ড্রাই প্রোডাক্ট ইউজ করতে হয়, তাহলে মেকআপ লং লাস্টিং হয়। তো আমি কি করলাম, এখানে অরেঞ্জ কারেক্টার করে নিচ্ছি, বিকজ ওর ফেসে তোমরা দেখেছিলে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল ছিল
অনেক স্পট ছিল, দাগ ছিল, অনেক কিছু ছিল। তো সেগুলোকে আমি কভার আপ করার জন্য আগে অরেঞ্জ কারেক্টার করেছি, তারপরে ওর স্কিন টোন যেরকম সেই অনুযায়ী বা তার থেকে একটা টোন ডার্কার কারেক্টার ইউজ করেছি, যাতে পুরো ফেসটা কভার আপ হয়ে যায়। কেন কি অরেঞ্জ কারেক্টারের উপরে ডিরেক্ট আমি কোনো ফাউন্ডেশন বা অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। তো আগে আমাকে অরেঞ্জ কারেক্টারটাকে ডিফাইন করে একটা নর্মাল টোন আনতে হবে, যেটা উপরে আমি ফাউন্ডেশন দিলে ফাউন্ডেশনটা কালার চেঞ্জ যাতে না হয়ে যায়, সেই জন্য আমাকে এই কভার আপটা করতে হলো। তো এইটা সমস্ত মেকআপের ক্ষেত্রেই এই স্টেপটা করতে হবে, না হলে কিন্তু ফাউন্ডেশনের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এটাও কিন্তু একটা মেকআপ লং লাস্টিং হওয়ার মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। তুমি যদি কোনো প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড না করো তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। এরপর আমি ইউজ করেছি একটা ফাউন্ডেশনের শেড। তোমরা দেখতেই পেলে যে আমি দুটো ফাউন্ডেশনের শেড মিক্স করে নিয়ে আমি ফাউন্ডেশন দিয়েছি। এই প্যালেটটা থেকেই আমি সমস্তটা করছি, মানে ফাউন্ডেশন, কারেক্টার, ব্লাশার, কন্ট্রোর সমস্ত এই প্যালেটটা থেকেই আমি করব। তো সেটাকে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করলাম, করার পরে এখন আমি ব্লাশার ইউজ করছি সেম প্যালেটটা থেকেই। তো এইভাবেই তোমরা একটা প্যালেট থেকে দেখতেই পাচ্ছ যে কতগুলো কাজ আমি করে নিলাম। পুরো সম্পূর্ণ মেকআপটা আমি এই প্যালেটটা থেকেই করে ফেলছি। এবার আমি কন্ট্রোর করলামও এই প্যালেট থেকে। এবার হয়তো অনেকেই তোমরা বলবে যে আগে ব্লাশার দিয়ে আগে তারপরে কন্ট্রোর ইউজ করেছো। এটা এক একজনের এক একটা ট্রিক্স। কেন আমি ব্লাশারটা আগে ইউজ করলাম, তাহলে আমার চিক্সটা ডিফাইন হয়ে গেল এবং কন্ট্রোরের পার্টটাও ডিফাইন হয়ে গেল। তা না হলে কি কন্ট্রোরটা ছড়িয়ে যায়, অনেক সময় প্রবলেম হয়। এই জন্য যদি আমি ব্লাশার করি, কন্ট্রোর করি, তাহলে কিন্তু কন্ট্রোরটা অনেক প্রপার ওয়েতে হয়। তো এতক্ষণ পর্যন্ত আমি সমস্ত ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করছিলাম। তো সেইগুলোকে সেট করার জন্য আমি এবার একটা সেটিং পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এটা আমি লরা মার্সিয়ার একটা পাউডার ইউজ করেছি। তোমাদের কাছে যদি লরা মার্সিয়া না থাকে, এর অল্টারনেট পাউডার হিসাবে তোমরা ডারমার পাউডার ইউজ করতে পারো, তোমরা MMS এর পাউডার ইউজ করতে পারো, তোমরা আরসিএমআ পাউডার ইউজ করতে পারো। অনেক অপশান আছে। এটা ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ এটা একটু কস্টলি। তো তোমরা অন্য কোনো পাউডারও ইউজ করতে পারো এই ক্ষেত্রে। এখন অনেক ব্র্যান্ড বেরিয়েছে, তাদের অনেক রকম ভ্যারাইটি ট্রান্সলুসেন্ট পাউডার বেরিয়েছে এবং সপারেলের আছে খুবই ভালো। তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। কিন্তু এই পাউডারটা সেট করাটা, এই পাউডার দিয়ে সেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে ডাস্ট আউটও করতে হবে। ডাস্ট আউট করে তোমার যদি মনে হয় যে কম্প্যাক্টটা মানে একটু পাউডারটা কম আছে বা আরও একটু মানে সিকিওর করার জন্য তুমি এই কম্প্যাক্টটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার। এটা সম্ভবত শেড নাম্বার 25। তো এইটা দিয়ে আমি আবার ডাবল করে সিকিওর করলাম পাউডার দেওয়ার পরেও। ওয়াটার স্প্রে করছি। ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে কিন্তু এই ওয়াটার স্প্রে করাটা খুব ইম্পর্টেন্ট। এইটা না করলে কিন্তু মেকআপের একটা মেন স্টেপ তুমি স্কিপ করে যাবে। তো এবার দেখো তোমরা আমি জলটা কিভাবে ফেস থেকে ক্লিন করছি। ফার্স্টে কিন্তু এরকম হাত দিয়ে মানে ফিঙ্গারের সাহায্যে পুরো জলগুলোকে আগে ক্লিন করতে হবে, তারপর এরকম কটন ক্লথ দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করতে হবে। আর এই ফ্যান দিয়ে যখন 90% মেকআপ শুকিয়ে যাবে, মানে জলটা যখন শুকিয়ে যাবে, তখনই তোমরা পাউডার, কন্ট্রোর, পাউডার, ব্লাশ ইউজ করতে পারবে। তারপরেই ফিক্সার ইউজ করবে। আমি এখানে আরবান ডেকের অল নাইটার ইউজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে ব্লাশারটা একটু হাই লাগছে, বিকজ স্কিনটা এখনও ভেজা আছে, তাই জন্যে। এতক্ষণ তোমরা পুরো ভিডিওতে দেখলে যে ওর ফেসে কতটা মানে প্রবলেমেটিক ফেস, যে কতটা পোর আছে, কতটা আনইভেন স্কিন। কিন্তু এই যে আনইভেন স্কিন, এটা আফটার মেকআপ কিন্তু এফেক্ট থাকবে, বাট যে দাগগুলো আছে সেই দাগগুলো কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে, ভিজিবল হবে না। যে কোনো ধরনেরই দাগ, সেটা হোয়াইটনেস, রেডনেস, ব্ল্যাক স্পট, যা কিছু দাগ থাকুক না কেন ফেসে, আফটার মেকআপ সেটা কিন্তু হাইড হয়ে যায়। ফেসের মধ্যে যদি ডিপ পোর থাকে, আনইভেন স্কিন থাকে, তাহলে কিন্তু সেটা মেকআপের পর ভিজিবল হবে। হ্যাঁ, সেটা দূর থেকে হবে না, কিন্তু কাছে এসে কেউ যদি ক্লোজে দেখে বা তুমি যদি ফটোস বা ভিডিওস জুম করে দেখো, তাহলে কিন্তু তুমি সেই ডিপ পোরের জায়গাগুলো বুঝতে পারবে, সেগুলো থাকবে। যেরকম আমি ভিডিওতে জুম করে দেখালাম যে ওর আফটার মেকআপ কিন্তু ডিপ পোরের জায়গাগুলো ভিজিবল হচ্ছে। তো অনেকেই এরকম আছে যে এইগুলো বলে যে মেকআপের পরে যদি কোনো আনইভেন স্কিন থাকে বা ডিপ পোর থাকে, সেগুলো হাইড হয়ে যায়, তাহলে কিন্তু সে ঠিক বলছে না। এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে
মেকআপ কিন্তু ম্যাজিক নয় যে তোমার স্কিনটাই পুরো চেঞ্জ করে দিতে পারে। তোমাকে একটা ন্যাচারাল লুক, ন্যাচারাল গ্লো ব্যাপারটা আনতে পারে, কিন্তু তোমার যেটা নিজস্ব স্কিন, সেই স্কিনটাকে কিন্তু মেকআপ চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, এবার কি হয়, তোমরা যারা বিগিনার আছো বা যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো, তারা ভাবছো কি যে ওর মেকআপ বোধহয় এত ভালো, ওই দাগগুলো দেখা যাচ্ছে না, ওই আনইভেন স্কিন হাইড হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছে না। একদম নয় কিন্তু, তারা ফিল্টার দিয়ে 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 ভিডিওগুলো আপলোড করে, আর আদারওয়াইজ লাইটের সেট আপটা এমনভাবে তারা রেডি করে যে ওই ডিপ পোরগুলো কিন্তু আর ভিজিবল হয় না। তো এইটা নিয়ে মন খারাপ করার একদম কোনো কারণ নেই, নিজেদেরকে রিগ্রেট করবে না যে আমার মেকআপ খারাপ হচ্ছে, একদমই কিন্তু সেটা নয়। এটা সবার মেকআপেই হবে। যেভাবে আমি এখানে দেখালাম যে ওর ফেসে যতটা ডিপ পোর ছিল, সেই ডিপ পোরগুলো কিন্তু ভিজিবিলিটি কমে গেছে আফটার মেকআপ। তুমি যদি ক্লোজ করে না দেখো, তুমি কিন্তু বুঝতেই পারবে না যে ওর ফেসে কোনো ডিপ পোর আছে। দূর থেকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে এরকম কোনো আনইভেন স্কিন ছিল বা আছে। তো এইটা কিন্তু ফ্যাক্ট। এইভাবে বলে অনেকেই মার্কেটে কাজ করে বা অনেকে এরম ভাবে বলে কাজ নেয় বা এগুলো বলে, এগুলো মিথ্যে প্রচার, আর কিছুই নয়। তুমি সঠিক কি জানো, তোমাকে সঠিকটা জানতে হবে। সঠিক তুমি তখনই জানতে পারবে যখন তুমি নিজে প্র্যাকটিস করবে, নিজে কাজ করবে। যখন তুমি কাজ করতে করতে দেখবে যে না এরকম থাকছে, তার মানে এটা থাকে। যে প্রসেসে আমি তোমাদেরকে দেখালাম, এই প্রসেসে যদি তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, মেকআপ উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, কোনোই প্রবলেম হবে না। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।